বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলা দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, এবং আমার ডানে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি ডিপার্টমেন্টের প্রফেসর এবং চেয়ার ডক্টর মাহবুবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা একসঙ্গে তিনজন। সোহরাব হাসান, আপনার কাছ থেকে একটু আমি বুঝতে চাইব যে সরকারটি বিদায় নিতে হলো এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেই সরকারকে আপনি আসলে কিভাবে চিত্রায়িত করবেন? কেমন সরকার ছিল? কতটা তারা সংবিধানের ভেতরে ছিলেন, কতটা সংবিধানের বাইরে ছিলেন, বা সংবিধান এই স্বৈরতন্ত্র যেটাকে স্বৈরাচার বলা হচ্ছে, বা স্বৈরতন্ত্র, টাইরেন্ট, অথরিটেরিয়ান গভর্নমেন্ট, টোটালিটেরিয়ান গভর্নমেন্ট, নানা নামে এখানে পলিটিক্যাল সায়েন্টিস্ট আছে, আমার কথা বলাই আসলে কঠিন, কিন্তু কি ধরনের সরকার ছিল, মানে এটাকে আপনি কিভাবে চিত্রায়িত করবেন? যদি আমি জানি যে আপনি লেখার মধ্য দিয়ে প্রচুর করেছেন, কথা বলে করেছেন, কিন্তু আজকে আবার দর্শকদের আমি একটু শোনাতে চাই। বিষয়টা হচ্ছে এই 15 বছরে যে একই রকম সরকারের গতি প্রকৃতি কার্যক্রম একই রকম ছিল সেটা বোধহয় ঠিক নয়। যেমন প্রথম 5 বছর অর্থাৎ 2009 থেকে 14 এক ধরনের গণতন্ত্র কিন্তু কাজ করেছে যখন বিরোধী দল ছিল, যেটি স্বৈরতান্ত্রিক রূপটা নেয় যখন বিরোধী দল অনুপস্থিত হয়ে যায়। অর্থাৎ 2014 থেকে 3টি নির্বাচন যখন একতরফা, ভোটারবিহীন, বা দিনের ভোট রাতের ভোট, দিনের ভোট রাতে হওয়া, এবং সর্বশেষ নির্বাচনে তো দেখলাম যে কোনো বিরোধী দলে নেই, সরকারি দলই মনোনীত, আবার সরকারি দল থেকেই বিদ্রোহী। সুতরাং এক ধরনের গণতন্ত্রের যে মূল শর্ত সেটি মানে ক্রমেই এটা বিলীন হতে থাকে, যে কারণে সরকারের যে কার্যপদ্ধতি, তার শাসন পদ্ধতি, বিরোধী দলের সঙ্গে আচরণ এক ধরনের সর্বগ্রাসী রূপ নেয়, যেটা মানুষকে ভয়ভীতির মধ্যে রেখেছে, একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। বিশেষ করে সংবাদ মাধ্যমের আমরা যারা কর্মী তারা দেখেছি, তারা 2015 পর্যন্ত আমি বলতে পারি বা বলবো যে কোনো বিষয়ে যার সম্পর্কেই আমি যা সত্য মনে করতাম লিখতে পারতাম, কিন্তু এরপরেই দেখলাম যে কিছু কিছু বিষয় আর লেখা যাচ্ছে না। কিছু ক্ষমতাধর ব্যক্তিকে বাদ দিয়ে লিখতে হতো অনেক কৌশল নিয়ে। এটি সব সংবাদ মাধ্যমের ক্ষেত্রে, আবার অন্যান্য ক্ষেত্রে, যেমন যে কোনো গণতান্ত্রিক শাসনের যে পূর্বশর্তগুলো সেটি মানা হয়নি। এক হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রচণ্ডভাবে দলীয়করণ করা হয়েছে, সেটি পুলিশ থেকে শুরু করে বিচার বিভাগ। দ্বিতীয়ত হচ্ছে যে এক ধরনের দলীয় শাসন, মানে একদলীয় শাসনের দিকেই এই সরকার যাচ্ছে, সেটা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, এবং এক ধরনের যে ভিন্ন মতকে তারা অস্বীকার করেছে। তো গণতন্ত্রের পূর্ব শর্তই হচ্ছে ভিন্ন মতকে স্বীকার করা, ভিন্ন মতকে শোনা, কিন্তু তারা শুনতে চাইতেন না। সুতরাং এক ধরনের একনায়কতন্ত্রবাদী এবং কর্তৃত্ববাদী সরকারে পরিণত হয়েছে। এখন একটি প্রশ্ন আসবে যে তখন সংবাদ মাধ্যম বা অন্যান্য সমাজের যে নাগরিক সমাজ, তারা কতটা এর প্রতিবাদ করেছে। এক্ষেত্রে আমাদের আমাদের ব্যর্থতা না হলেও দুর্বলতা স্বীকার করতে হবে যে আমরা যেভাবে করার কথা গণতান্ত্রিক সমাজে সেটি কিন্তু করতে পারিনি, এবং সেটি না পারার ক্ষেত্রে আমাদের, বিশেষ করে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে বলবো যে সংবাদ মাধ্যম, আপনি যদি 20টি সংবাদ মাধ্যমের যদি একটি দুটি এই ভূমিকা পালন করে, তার উপর চাপটা আরও বেশি হয় এবং হয়েছে। সুতরাং এখানে যদি আমরা তো এরশাদ বিরোধী আন্দোলনে সরকারি পত্রিকা ছিল, সেই সরকারি পত্রিকা ধর্মঘট করেছে, এরশাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু সেরকম অবস্থানটা কিন্তু আমরা এই সরকারের বিরুদ্ধে দেখিনি। আমরা নির্বাচনকে বলেছি যে পাতানো, বা নির্বাচনকে বলেছি একতরফা, কিন্তু এই নির্বাচনটা যে হওয়াই উচিত ছিল না এরকম, সেটি 2014 ক্ষেত্রে একটা বলা হয় যে বিরোধী দল আসেনি, কিন্তু 18 তো কোনো
দোহাই নেই, কোনো মানে অজুহাত নেই যে এভাবে কেন একটি নির্বাচন হলো। বিরোধী দল আসলো, আর 24-এ তো বিরোধী দল আসেই নাই। তা আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে বিরোধী দল ছাড়া তো গণতন্ত্র হতে পারে না। সুতরাং এটি একটি বড়ই, আর যখন বিরোধী দল নেই, গণতন্ত্র থাকে না, তখন সব কিছুই এক ধরনের কর্তৃত্ববাদী চিন্তাভাবনা তার প্রতিফলন ঘটে। এবং পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগ, এটি তো সরকারের প্রধান যন্ত্র। সংবিধান সভা, এই কী বলে, আইনসভা তো আগেই এটা বাতিল হয়েছে বিরোধী দলহীন। আর এই প্রতিষ্ঠানগুলোকে একেবারে যথেচ্ছ দলীয়করণ, ব্যক্তিকরণ, স্বজনপ্রীতি করা হয়েছে। আরেকটি বড় যদি বলেন, যে সরকারের যে বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা এবং ধ্বংস করার ক্ষেত্রে তারা যে সব ব্যক্তি প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে, এবং আজকে এটি ক্ষমতায় থাকতেও কিন্তু এটি বের হয়েছে, কিন্তু তখন প্রতিকার করা হয়নি, তখন ব্যবস্থা নেওয়া হয়নি। বরং যারা এটা প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে এক ধরনের হুমকি এবং ব্যবস্থাও নিয়েছে কোথাও কোথাও। এটা আস্তে আস্তে মাহবুবের সাথে কথা হচ্ছিল যে বেনজির এরকম একজন ব্যক্তি, অন্য ব্যবসায়ী নানাভাবে ব্যবসায়ীরাই করে, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের থেকে এরকম একজন কি বলে, একজন লুটেরাও বললেও কম বলা হবে, যে এরকম একটা দানব তৈরি হয় কি করে। এবং সরকার সেটা অনুমোদন করেছে। এবং শেষ পর্যন্ত দেখুন, যেটা খুবই লক্ষণীয়, যে 7 জানুয়ারি নির্বাচনের পর একের পর এক কিন্তু দুর্ঘটনা ঘটেছিল সরকারের জন্য, বিপদ সংকেত। প্রথমে হলো আনোয়ারুল আজিম, একজন এমপির সোনা চোরাচালানের যে দ্বন্দ্বে কলকাতায় খুন হলেন, এরপরই বেনজির কাণ্ড, এরপর মতিউর কাণ্ড, এরপর আরও অনেকগুলো, তার মধ্যে আবার জেনারেল আজিজের উপরে স্যাংশন, মানে এক ধরনের একটা বিপদ সংকেত কিন্তু প্রচণ্ডভাবে ছিল, কিন্তু সরকার এটা আমলে নেয়নি। আমলে নিলে হয়তো কিছুটা সময় পেত, কিন্তু সেই সময়টা এই সরকারের যে যারা নীতি নির্ধারক ছিলেন, বিশেষ করে শীর্ষ ব্যক্তি, তারা কোনো কিছুই আমলে নেননি, পাত্তা দেননি। তো সুতরাং এক ধরনের ভীষণ রকমের অ্যারোগেন্ট হয়ে উঠছিলেন তারা, অ্যারোগেন্সির একটা চূড়ান্ত পর্যায়ে, সেটাই বলছি। তাই এই গণতন্ত্রের সঙ্গে তো দম্ভ মেলে না। গণতন্ত্র হবে জনগণের যে মত, ইচ্ছে, আকাঙ্ক্ষার প্রতিফলন, আর সেটি হয়নি। এবং দুর্ভাগ্যজনক যে 2009 সালে এই সরকার যে বিপুল জনপ্রিয়তা নিয়ে এসেছিল, আওয়ামী লীগ সরকার, এবং বিদায়টা হলো অত্যন্ত করুণ, বেদনাদায়ক এবং লজ্জাজনক। প্রফেসর মাহবুবুর রহমান, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, কেমন ছিল শেখ হাসিনার সরকার? থ্যাংক ইউ জনাব জিল্লুর। আমি এটা শুরু করবার আগে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে যারা তাতে নেতৃত্ব দিয়েছেন, আমি তাদের প্রতিও আমার গভীর শ্রদ্ধা পোষণ করছি এবং অভিনন্দন জানাচ্ছি। একই সাথে এই 15টা বছর যারা সঠিক কথা উচ্চারণ করা এই দুঃসময়ের মধ্যেও সাহসিকতার সাথে যারা করে গেছে, আমি মনে করি তৃতীয় মাত্রার জিল্লুর রহমান তাদেরই একজন। তো এই ফোরামে এসে যে কথা আমি বলতে অনেক সময় সাহস করিনি, যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেকে মনে করে যে তারা তো স্বাধীন, কিন্তু কতটা স্বাধীন সেটাও প্রশ্ন সাপেক্ষ। কিন্তু এই তৃতীয় মাত্রা মনে জিয়ে রেখেছে করতে, আর অন্যান্য মিডিয়ার সাথে। তো সেদিক থেকে সবাইকে অভিনন্দন। আমি বিগত সরকারকে বোঝার চেষ্টা করেছি নানাভাবে রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে, এবং খেয়াল করলাম যে আমাদের মিডিয়াতেও এটাকে কেউ বলেছে স্বৈরতন্ত্র, কেউ বলেছে এখন একতন্ত্র, কেউ বলেছে মাফিয়াতন্ত্র, যদিও এরকম কোনো ইয়া নেই, কর্তৃত্ববাদী, তার কর্তৃত্ববাদী, কেউ বলছে স্বেচ্ছাচার, নিষ্ঠুর স্বৈরাচার যাকে বলা হয়। কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং, গণতন্ত্রের আবরণেই কিন্তু সব কিছু হয়েছে, অর্থাৎ খোলসটা ছিল তো প্রাণটা ছিল না। মানে যেটাকে আমি বলছিলাম যে সংবিধানের আবরণের মধ্যে একদম। যেমন
নির্বাচন ছিল কিন্তু ভোটার ছিল না, সংসদ ছিল কিন্তু সংসদীয় রীতিনীতি জবাবদিহিতা ছিল না। তো আমরা বলি সংসদীয় গণতন্ত্র মানে হলো যে একটা দায়িত্বশীল সরকার, যেখানে সংসদের কাছে দায়বদ্ধ থাকে, সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকে, কোনোটাই তো ছিল না। তো ফলে কি এক অদ্ভুত স্বেচ্ছাচার, কি একটা মানে সাংবিধানিক কাঠামোর মধ্যেই স্বেচ্ছাচারিতা এবং মানে বুলডোজার দিয়ে যেন সব চুরমার করে ফেলা হয়েছে। সেদিক থেকে যদি জিনিয়াস কিছু প্রদর্শন করা থাকে তারা নিঃসন্দেহ পেরেছেন। আর সাধারণ ভাষায় লোকে বলে শুধু মিথ্যাচার, তো আসলে শুধু মিথ্যাচার নয়, সব আচারই ওখানে, স্বৈরাচার, মিথ্যাচার, কদাচার, অনাচার, হ্যাঁ, সব কিছুই ছিল, দুর্ভাগ্যজনক। তো কাজী সব মিলে একটা কথাই বলা যেতে পারে, যেটা সৌরভ বলছে, একটা দানবিক একটা সরকার বা একটা রাষ্ট্র। এটা দেখুন, আমরা বলি সর্বাত্মকবাদী রাষ্ট্র হলো দানবিক রাষ্ট্র। যেমন ধরুন নর্থ কোরিয়া, কেমন মানে নাম শুনলেই তো সাধারণ আমার স্টুডেন্টরা দেখে শিউরে ওঠে, ওরা অনুমান করতে পারে। কিন্তু আবার চায়নাও এক করতে সর্বাত্মকবাদী, চায়না তো শিউরে ওঠে না, কেমন তারাও দমন করে অনেক কিছুই, বাট নর্থ কোরিয়াকে কেন মানুষ ওইভাবে দেখে? তো আমরা ঠিক ওই ধাঁচারই হয়ে যাচ্ছিলাম। মনে হতো যে অনেকগুলো দল তো আছেই, মিডিয়া তো আছে, মানুষ কথাও তো বলছে, আবার কত কিছু আছে, আবার আয়নাঘরও আছে, আবার দেয়াল জুলুম, তারপর গুম, সবই আছে। এবার আবার দেখুন রাস্তাঘাট চলছে চমৎকার, কিন্তু চাঁদাবাজি কি যে প্রাতিষ্ঠানিকভাবে চলছে। এবং এই যে পুলিশ, হ্যাঁ চলছিল পুলিশ, হ্যাঁ, জনগণের সেবক, আবার জনগণের 12টা বাজিয়ে কি না করেছে। এবং আমার সবচেয়ে ব্যথার বিষয়টা হয়ে দাঁড়িয়েছিল, যদিও এটা বলবো শুধু শেষে না, আগেও ছিল, বাট আপনি শেষের দিনগুলোর কথা মনে করুন। ও মাই গুডনেস, দিনের বেলা তো হচ্ছেই, এদিকে কারফিউ দিয়ে রাখা হচ্ছে, আপনি বাইরে বেরোতে পারছেন না, রাতের বেলা ব্লক রেইড করে এসে বাড়ি বাড়ি আবার সুইচ অফ করে দিয়ে, ইলেকট্রিসিটি অফ করে দিয়ে, তারপরে মানুষকে উঠিয়ে নিয়ে যাওয়া, গ্রেপ্তার বাণিজ্য, এবং উপরে হেলিকপ্টার ঘুরছে, আবার ওদিকে গুলি করছে, আপনি ছাদে দেখতে পাচ্ছেন না, বাইরে না, ঘরে না। মানে একটা রাষ্ট্র কি এটা হতে পারে? অকল্পনীয়। মানুষ আসলে নাবিশ্বাস বলবো, মানে কল্পনাই করা যায় না। এবং যাদের সামান্যতম সুযোগ আছে বাইরে চলে যাওয়ার, আমি শুধু ওই যে যারা চোরাচালানি বা টাকা পয়সা করে আগে বেগমপাড়া বানাইছে তারাই যে শুধু যাওয়ার স্বপ্ন দেখছেন তা না, যাদের কোনো অবলম্বনে তারা পর্যন্ত ভাবছে যে এই মৃত্যুপুরী থেকে বের হয়ে যায়। কিন্তু না, যারা সাহসী ছিল তারা কিন্তু বলছে ন। আমি একটা কথা বলতাম আমার স্টুডেন্টদেরকে এনকারেজ করার জন্য, কারণ তাদের আগের আন্দোলনগুলো এবং আমার ফোনে এগুলো আছে, স্টুডেন্টরা যে কথাগুলো আমাকে বলছে এখন, আমি বলতাম যে দেখো, যদি তুমি ভয় পাও, ওর ছাত্রকে স্লোগান দিত, যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। অসাধারণ স্লোগান। আর আমি তার সাথে যোগ করতাম, যখন তোমাদের হাতে আসবে না দেশ, আর তখন তোমাদের হাতে আসবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এগুলো মনে হতো কথার কথা, কিন্তু এগুলো যত বাস্তব হবে। এবং আমরা আশাবাদী যে আজকের তরুণরা যে পথ আমাদেরকে দেখিয়েছে, এটা মানে অকল্পনীয়। সো এই যে দানবিক রাষ্ট্র থেকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা নিয়ে যে ট্রানজিশনাল ফেজটা, যে পরিবর্তনের প্রক্রিয়াটা, সেটা আপনার কাছে, সেটার ব্যাখ্যা কি একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে? না, এটা তো বটেই যে মানুষের মধ্যে যখন বলা হয় না যে অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল ইউ হ্যাভ সাম সিলভার লাইন, অন্ধকার যখন গভীর হয়, প্রভাতের লালিমা কাছে আসে, তো মানুষকে আশা নিয়ে তো বাঁচতে হয়, বের হওয়ার যে প্রেরণা, যে প্রচেষ্টা। এবং আমি একটা খুব সুন্দর প্যারালেল ড্র করতে চাই। 1971 সালের সাথে কিন্তু 2024-এর একটা চমৎকার মিল আছে। এক অর্থে যেমন পাকিস্তান হানাদার বাহিনীর চাইতে বেশি হিংস্রতা, ওদের বেশি বলবো না, অর্থাৎ কম নয় আর কি, যে আমাদের পুলিশ বাহিনী যেভাবে এসেছিল, এটা মনে হচ্ছে আমার নিজের দেশে এটা হতে পারে। আচ্ছা, আবার যখন আমরা মানে এই স্বৈরাচার মুক্ত হলো, মানুষের যে আনন্দ আমি দেখলাম ওই দিন, ওই 5ই অগাস্ট, ইউ জাস্ট ইমাজিন, ইন দ্য মর্নিং কি ডার্কনেস ছিল, পুলিশ আরও ফেরসাস হয়ে
আরও এভাবে আক্রমণ করছেন। আমাদের ইউনিভার্সিটি কী করেছিল ওই দিন সকালবেলা, কেন ইমাজিন। কিন্তু এবার ও চানকার ফুলে এই যে সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো আছে, এক পুলিশ কর্মকর্তা তাদের দাঁড়িয়ে কীভাবে যে ডিরেকশন গুলি করার জন্য, এই ছাত্র আন্দোলনের সমন্বয়করাও তো ওই দিন মারা যেতে পারতো সেখানেই। তো এইটা ছিল, কিন্তু তার 12টার পরে, মানে 1টার পরেই তো তখন সেনাবাহিনী প্রধান ভাষণ দিবেন, মানুষের মধ্যে খবর ছড়াই গেল। প্রথম রাতে আমি প্রথম নিউজটা দেখি যে পদত্যাগ করে তিনি যাচ্ছেন ছেড়ে। এই খবর কিন্তু মানুষের কাছে যখন গেছে, তখন 16ই ডিসেম্বরের, সৌরভ ভাই ভালো বলতে পারবেন, আমার ছোটোবেলা আমার মনে আছে স্পষ্ট, আমি কিন্তু 10 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ছিলাম জাতীয় জনকের আগমনের সময় দেখার জন্য। তো কিন্তু প্রশ্নটা হলো, এবারে মানুষের যে সেলিব্রেশন, এটা সারা পৃথিবী দেখেছে। হতে পারে কিছু বাড়াবাড়ি ছিল, হতে পারে কিছু অন্যায় যেগুলো হওয়ার কথা নয়, বাট এক্সপ্রেশন কিন্তু মানে অনির্বচনীয় ছিল। এবং কোনো পেশাবাদ আছে, কোনো শ্রেণী, পেশা, বয়স, সর্বত্র মানে এটা তো বোঝা যায় মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা কি? মুক্তির আকাঙ্ক্ষা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, নিঃশ্বাস ফেলার আকাঙ্ক্ষা, সেটা তো অন্তত সূচনা হয়েছে বলা যেতে পারে। সো মিস্টার সোহরাব হোসেন, আপনার কাছ থেকেও বুঝতে চাই যে পরিবর্তনের প্রক্রিয়াটা সম্পর্কে নানা রকমের কথা আছে, দেশের ভেতরে আছে, বাইরে থেকে আছে, প্রতিবেশী দেশের তো প্রতিদিনই এইসব বিষয় নিয়ে কথাবার্তা আছে। আপনি কি দেখেন? এটা ছাত্ররা এই আন্দোলনটির সূচনা করলেও, বা একটি কোটা সংস্কার একেবারেই খুবই অরাজনৈতিক বিষয় নিয়ে আন্দোলন শুরু করলো, এর প্রতি গণমানুষের যে সমর্থন স্বতঃস্ফূর্ত, এবং আমি বলবো যে গণমানুষের মধ্যে একেবারে তৃণমূলের মানুষ, একেবারে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, খেটে খাওয়া দিনমজুর, তাদের অংশগ্রহণ এই আন্দোলনকে মানে সার্বজনীন ব্যক্তি দিয়েছে, সার্বজনীন করেছে। এবং দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, তার বহিঃপ্রকাশ সেটি এক একজন এক এক রকম করেছে। সুতরাং শিক্ষার্থী যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের অবশ্যই অভিনন্দন। তারা অবশ্যই প্রবীণদের বলা, রবীন্দ্রনাথের ভাষায় আছে না যে ঘামেরই তুই বাঁচা, মানে ওই যে প্রবীণের ঘামেরই তুই বাঁচা, তা সেই তারা একটা প্রবীণদের ঘা দিতে সক্ষম হয়েছে। এখন পরিবর্তনটা কি? পরিবর্তন তো আমরা রাষ্ট্র পরিবর্তন করিনি, এটি দ্বিতীয় স্বাধীনতা নয়, যদিও কেউ কেউ বলছেন। এটি হচ্ছে মুক্তির স্বাদ। স্বাধীনতার মূল কথা তো আমি আমার কথা বলতে পারবো, আমি আমার চিন্তা করতে পারবো, আমি আমার স্বপ্ন দেখতে পারবো। কিন্তু একটি স্বৈরতান্ত্রিক সরকার 15 বছর, বা যদি ধরি প্রথম 5 বছর কিছুটা শিথিল ছিল, পরবর্তী 10 বছর তো আমি যেটা, আমার কাছে যেটা মনে হয় যে ন্যায় এবং ন্যায্যতার পক্ষে মানুষের যে ভয়, কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে, মানে নিজেকে এক্সপ্রেস করতে গিয়ে, সেটা কেটে গেছে। এটা এখন মানুষ কোনো গোয়েন্দা সংস্থা সম্পর্কে কথা বলতে ভয় পায় না। মানুষ এখন সশস্ত্র বাহিনী, পুলিশ, সরকার, মানে তখন ওই আন্দোলনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা শুরু হয়েছে। এবং এটা মানুষের মাথা থেকে আবু সাইদের সেই বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যে ভয়, বন্দুকের নলের মধ্যে থেকে এরপর থেকে এটা আর থেমে থাকেনি। আর সেটি অবশ্যই ওই ভিডিওটাতে আপনারা আমরা সবাই দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা দেখাচ্ছেন যে আমরা গুলি একটা করি, একটাই যায়, মরে, মারা যায় আর কেউ বাকিরা যায়। এই যে মানে কি বলে, এটা জনবিস্ফোরণ। এই বিস্ফোরণটা হয়েছে কেন? দীর্ঘদিনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, এর বিরুদ্ধে মানুষের একটা বিদ্রোহ। তো এই বিদ্রোহটা প্রকাশ তো অবশ্যই, সেটি কেউ গণবিপ্লব বলছে, গণ অভ্যুত্থান, কিন্তু এটা তো রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তো এটা থাকতে হবে রাষ্ট্র পরিচালনার জন্যে। এখন এই তরুণরা, আমি তো বলবো যে তারা তো রাষ্ট্র ক্ষমতা নেয়নি ওই অর্থে। তারা তাদের আকাঙ্ক্ষার কথা বলেছেন। তারা একটি অন্তর্বর্তী সরকারের রূপরেখা, একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করেছে। এবং তাদের যে আকাঙ্ক্ষা যে এই কাজটি কে করতে পারবেন, যে সেক্ষেত্রে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল লরিয়েট, তাকেই বেছে নেওয়া হয়েছে। যে কিছু তো এই যে রূপান্তর অথবা ক্ষমতার পালা বদলে কিছু অঘটন ঘটেছে,
যেগুলো বলবো যে দুঃখজনকই, যেমন এই যে নির্বিচারে ভাস্কর্য ভাস্কর্য ভাঙা বা বাড়িতে আগুন দেওয়া, উচ্ছেদ করা, তা এগুলো এড়াতে পারলে ভালো হতো। কিন্তু আমরা তো কদিন দেখলাম প্রথম 3 দিন কোনো সরকার ছিল না, এবং এই শিক্ষার্থীরাই এই সড়কে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ও অন্যান্য কাজ করেছে। এখন এই মুহূর্তে যে কাজটি করা যাবে, আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ, মানে আইন শৃঙ্খলা মানে মানুষের নিরাপত্তা, তখন এক ধরনের নিরাপত্তা ছিল না, আজকে যাতে সেই নিরাপত্তাহীনতার একজন নাগরিকও ভোগ না করে। আজ 5 আগস্টের আগে যে ভয়ভীতি ছিল মানুষের মধ্যে, সেই ভয়ভীতি কোনো না কারো 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 ভেতরে না থাকে। অপরাধীর আলাদা, অপরাধী তো পালিয়ে আছে, তার বিচার হবে, কিন্তু একজন সাধারণ মানুষ যে বা পেশাগতভাবে আপনি যে পেশায় আছেন বা আমরা যে পেশায় আছি, এই সংবাদ মাধ্যমেও কিন্তু এক ধরনের অস্থিরতার মধ্যে এক ধরনের অস্থিরতা আছে। আর সেটি হ্যাঁ, কেউ বলতে পারে যে এতদিনের যে শ্বাসরুদ্ধ অবস্থা, তারই একটা বিস্ফোরণ বা তার প্রতিক্রিয়া, ক্রিয়ার প্রতিক্রিয়া। কিন্তু এটা যত দ্রুত এটা বন্ধ হয়। অপরাধ যিনি করেছেন, বিগত সরকারে আরেকটি বড় যে কী বলবো যে একটি বড় অন্যায় ছিল, বিচার, অন্যায় বিচার, অবিচার এসবের চেয়েও বা জুলুম, দম্ভ আর অপমান, একজন যে কোনো মানুষ, একজন রিক্সা চালক বলেন, সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, তারা কিন্তু অন্য সবই সহ্য করে, কিন্তু এইটা সহ্য করে না। একটা অসম্মানের সংস্কৃতি তো চালু অসম্মানের করেছে, সংস্কৃতি মানুষকে তৈরি যাকে হয়েছিল। পারা যায় ভয়ের পছন্দ সংস্কৃতি, না অসম্মানের তাকে। সংস্কৃতি। আচ্ছা, কিন্তু সেটি 5 তারিখের পরও যদি কোথাও কোথাও হয়ে থাকে, এটি আমি মনে করি যে দ্রুত এটা বন্ধ করা। যেমন যেমন আদালতে আমরা দেখেছি যে কোনো আসামির ক্ষেত্রে এটি হয়েছে। আইনজীবী এমনি বাইরে ছাত্ররা করে, তরুণরা করে, তাদের একটা ক্ষোভ থাকতে পারে। আইনজীবী তার তো একটি পেশা, তিনি আইনি যুক্তি দিয়ে আদালতে তারপর বিচারে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করুক, বিচারে তার শাস্তি নিশ্চিত করুক। তিনি প্রতিপক্ষের আইনজীবী দাঁড়াতে দেবেন না, বা অভিযুক্তকে অপমান করবেন, অভিযুক্তকে কি বলে লাঞ্ছিত করবেন। এটি কিন্তু মানুষের মধ্যে তাহলে যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটি কিছুটা না হলেও কিছু এটি হতাশা তৈরি করে। মানে এটা অনেকটা এভাবে বলা যেতে পারে যে বাংলাদেশে এই পরিবর্তিত পরিস্থিতি কেউ যেন মনে না করেন আমি বা আমরা যে গোষ্ঠী, আমরাই বাংলাদেশ, যেটা শেখ হাসিনা বা তার দল মনে করেছিল যে আমরাই বাংলাদেশ, আর কেউ নেই। এখনো যেন কেউ এবং বাইরের সবাইকে বোঝাতেন যে আমরা এই বাংলাদেশ, এবং আমরা যে বলবো এটাই যেন কেউ মনে না করেন। সুতরাং একটা আইনের শাসন হচ্ছে, আইনের শাসন তো ব্যক্তি নিরপেক্ষ হবে, দল নিরপেক্ষ হবে, আইন অনুযায়ী চলবে। এবং আইনের নানা রকম ব্যাখ্যা আছে, তারপরেও ন্যায্যতা, বিচারের ক্ষেত্রে ন্যায্যতা হচ্ছে বড় বিষয়। এবং আমাদের যে বাংলাদেশে যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে কিন্তু এই কথাটি আছে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই তিনটি যদি যারা আন্দোলনের সহযাত্রী, আন্দোলনের নেতৃত্ব দানকারী এবং যেই অন্তর্বর্তী সরকার, এর প্রতিটি মানুষ যদি এটি ধারণ করেন, এটি অনুসরণ করেন, তাহলে কিন্তু আমরা দুঃস্বপ্ন থেকে স্বপ্নে যেতে পারবো। প্রফেসর মাহবুবুর রহমান, আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই এই আলোচনার সঙ্গে, যে আপনি একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কি দেখেন? আমি আসবো। তবে একটা জিনিস কি, যখন কোনো মারাত্মক কিছু হয়ে যায়, তখন প্রতিবিধান জাস্টিসটা কিন্তু খুব ইমিডিয়েটলি সার্ভ করতে হয়। এটা যদি না করা যায়, তাহলে কিন্তু এর মধ্য থেকে আরও অনেক সমস্যার সূচনা ঘটে। আমাদের ছাত্রদের একটা স্লোগানই ছিল কিন্তু, উই ওয়ান্ট জাস্টিস। এবং তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুব সুন্দর নামকরণটা, খুব চমৎকার। শুধু কোটা না, পরে তারা এটাও নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঠিক 1971-এর মুক্তিযুদ্ধে যেরকম সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এগুলো স্লোগান, এটা আমাদের মূল্যবোধ। ঠিক 2024-এ তো তাই হয়েছে, যে সত্যিকার অর্থে আমরা এই সাম্যের জন্য লড়াই করছি, আমরা মর্যাদার জন্য লড়াই করছি, আমাদের অধিকারের জন্য লড়াই করছি, জাস্টিসের, ন্যায় বিচারের জন্য। এখন
এই ন্যায় বিচারটা কিন্তু মনে রাখতে হবে যে এই 15টা বছর খুন এবং গুমের রাজনীতি ছিল। আচ্ছা, আমরা যদি তাকাই, বিডিআর হত্যাকাণ্ড দিয়ে কিন্তু শুরু হয়েছে বলা যায় এক অর্থে। বিডিআর হত্যাকাণ্ড হলো, শাপলা চত্বরে হত্যাকাণ্ড হলো, যতই বলা হোক না কেন, বল কিছুই হয়নি, পরে তো এখন তো অধিকার যে রিপোর্টটা দিল, লেট আস চেক অ্যান্ড মুক্ত পরিবেশে যথার্থতা যাচাই করা হোক, হত্যাযোগ্য তো হয়েছে। আচ্ছা, তার পরবর্তী পর্যায়ে এসে এই আমরা দেখতে পাই যে আয়নাগর এবং কত কিছু গুমটুমের ফিরিস্তি আমরা, মানে একটা কী ধরনের আতঙ্ক, কত পরিবার, এই যে মায়ের ডাক যারা প্রতি ইয়াতে তারা আয়োজন করতো, এদের শিশুগুলোর কান্নার দিকে তাকালে শক্ত অন্তরও তো নরম হতে বাধ্য হয়। এরপরে এই 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত কি নারকীয় বিভৎসতা, এত হত্যাযোগ্য, আরে শুধু ক্ষমতায় থাকার জন্য। হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট? কাদেরকে হত্যা করছে ও চালাকি করে বললেই হলো। এই শিশুগুলোকে, এই ছাত্রগুলোকে এইভাবে সরাসরি গুলি করা, মানে কাজী এর বিচার কিন্তু হওয়া জরুরি। যদি না হয় তাহলে আমরা যতই কিছু প্রত্যাশা করি, নো, ইট শুড বি দ্য ফার্স্ট স্টেপ। অ্যান্ড ওই যে পুরাতন কথা, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। কাজী এটা কোনো কালক্ষেপণের সুযোগ দেয়, একদম সময় বেঁধে তার প্রয়োজনীয়, অবশ্যই ইট হ্যাজ টু বি ভেরি মাচ লিগ্যাল, রুল বেসড হতে হবে, মব জাস্টিস নয়, আইনগতভাবেই। এবং অবশ্যই আমি এটা বলবো, যেমন এই যে একটা বলতে দ্বিধা নেই, এই বিচারপতি মানিক, যদিও ওনাকে নামে বলতেও আমার শুধু ইয়ে হয় যে কেন সকল দল নির্বিশেষে তার সম্পর্কে তোফায়েল আহমেদ পার্লামেন্টে বলেননি যে আমরা বিচারপতিদের সম্মান করি, কিন্তু এই স্যাডিস্ট নামে এই বিচারপতিদের আমরা ঘৃণা করি, উনি বলছেন রেকর্ড। আচ্ছা, এই আব্দুল হামিদ সাহেব তখন স্পিকার ছিলেন, যে বক্তব্য তিনি রেখেছে, যে রেজলিউশন তখন পাস হলো, তারপরে উচিত ছিল কি এই লোকের বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা গ্রহণ করা, তাকে বরং আরো অ্যাপিলেট ডিভিশনে নেওয়া হয়েছে। যা কাণ্ডকৃতি করেছেন একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য, এরকম দু একটা লোকই তো যথেষ্ট। কাজে তার উপরে যে ক্ষোভ আসবে, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার পক্ষে আমি, যেটা আইনসম্মত, কিন্তু এটা হতে দেওয়া উচিত নয়। আদালতে তাকে ধরে আনা হবে আর সেখান থেকে আঘাত করা হবে, আমরা উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। বাংলাদেশ হ্যাজ টু লিভ উইথ ইটস ওন ডিগনিটি অ্যান্ড মর্যাদা, যেটা আমরা বলি, অ্যান্ড ইটস রুল বেসড পলিসি। আচ্ছা, তো এখানে আবার একটা লক্ষ্য করার বিষয় আমি এটা বলতেই চাই যে গায়েবী মামলাগুলো কিন্তু সব উঠে নেয় এখনো, এবং আবার দুর্ভাগ্যজনক ওই প্রশাসনের পুলিশ বাহিনী তাদের স্বভাব চরিত্র বদলায়নি, এখন মামলা দেওয়ার ক্ষেত্রে ওই একই তরিকা। ওয়াই? তাহলে তো জেনুইন কেসগুলোকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের আয়োজন, তার মানে ওই পুলিশ দিয়ে হবে না, ওদের সাথে আরও কিছু ন্যায়বান গুণবান এবং এলিমেন্টস যুক্ত করতে হবে, প্রপার চ্যানেলের মধ্যে, রুলসের মধ্যে আনতে হবে, এবং কোথায় কোথায় সমস্যা হচ্ছে এগুলো এখনই প্রতিবিধান করতে হবে, নাহলে এগুলো টিকবে না। তো আমরা তো চাই না সেটা। কাজেই যারা যেমন ধরা যাক, এটা যদি একটু হাসি পাবে, রাশেদ খান মেননকে যখন গ্রেপ্তার করা হলো, অনেকে বলছিল যে জোর মানিকের আরেকটা কোথায়, মানে অর্থাৎ ইনু, আজকে তো ইনুকে ধরা হলো। এখন এরা হয়তো রাজনীতিবিদ বলে, কিন্তু আমি দেখেছি মানুষের ভিতরে প্রচণ্ড ক্ষোভ তাদের সম্পর্কেও। আচ্ছা, কিন্তু তারপরেও আইনের মধ্যে তারা যেটুকু অন্যায় করেছে, ভায়োলেশন করেছে, লেট ইট গো দ্যাট ওয়ে। বাট এই অমুক মামলায় দেখায় দেওয়া, অমুক মামলায় দেখায় দেওয়া, এইগুলো উই আর ফেড আপ উইথ দ্যাট কাইন্ড অফ প্র্যাকটিস। থিংস শুড বি ভেরি ক্লিয়ার কাট, স্পেসিফিক, অ্যান্ড দ্যাট নিডস টু বি প্রোটেক্টেড। তারপরে আসুন, পুলিশের, র্যাবের, এমনকি সেন্সিটিভ, প্রফেসর ইউনূস সবগুলো উল্লেখ করলেন, সেনাবাহিনীর ব্যাপারটাও, এটা জাতির জন্য একটা সৌভাগ্যের বিষয় যে আমাদের সেনাবাহিনী জনগণের পক্ষেই থেকেছে অন্তত অ্যাট দ্য এন্ড। কিন্তু আগে যদি কোনো ভায়োলেশন হয়ে থাকে, এবং আয়নাঘর তো তারাই বানিয়েছে, ডিজিএফএকে যেভাবে ব্যবহার করেছে, এগুলোর কিন্তু এখনই ব্যবস্থা নেওয়া দরকার। এবং ওখানেও যাতে যদি যেটা বলা হয় পরিশুদ্ধি প্রয়োজন, সেটা করে নেওয়ার দরকার আছে, কারণ আমরা ওইকে শ্রদ্ধার জায়গায় রাখতে চাচ্ছি, ওটাকে সেই পজিশনে রাখতে চাই। অতএব
ওটা নিয়ে যাতে কোনো প্রশ্ন না আসে। যেমন এত সুন্দর দৃষ্টান্ত সেনাবাহিনী স্থাপন করেছে যে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, না হলে হয়তো আরও কত লাশ হতো, আরও কত মেসাকার হতো। তো কিন্তু লক্ষ্য করার বিষয় এই যে যাদেরকে তো বলা হলো না ঘাতক বাহিনীর বা বলি কিংবা সেই সমস্ত রাজনীতিবিদ, ওই বিভিন্ন পেশার লোকজন, তারা কেন ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছিল? আচ্ছা, নিল, কিভাবে তাদেরকে রাখা হয়েছে আমরা জানি না। একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার মানুষের কাছে। শুধু কতজন ছিল এটা বললেই হবে না, কারা ছিল আমি জানি না। এই লিস্ট জাতিকে জানার সমস্যা কোথায়? বরং এটা সেনাবাহিনীর মর্যাদার জন্য এটা দরকার। আমি মনে করি এই চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মনে করি যে এটা যত দ্রুত জাতিকে জানানো হবে তত ভালো। যাদেরকে রাখা হয়েছে নিশ্চয়ই সেনাবাহিনীর স্বার্থে তাদেরকে রাখা হয়নি। এক্স্যাক্টলি। তো প্রক্রিয়াটা আরও স্পষ্ট হওয়া উচিত। তারপরে এই যে এখনো তো ভয়ের বিশ্বাস মানুষের মধ্যে রয়েছে যে পুলিশের কথাই যদি ধরি, এখনো তো শুধু আপনি সামান্য অদল বদল, এই ঘর থেকে সেই ঘরে নিলেন, এই থানা থেকে সেই থানায় নিলেন, কিন্তু ওই মানুষগুলো তো একই থেকে যাচ্ছে। অবশ্য রাতারাতি সম্ভব না, কিন্তু তারপরেও আইডেন্টিফাই করে, নাহলে কিন্তু জনমনের ক্ষোভ কষ্ট ব্যথা কমবে না। এবং ছাত্রদেরকে আপনি কতক্ষণ রাস্তায় রাখবেন? তা আন্দোলনের জন্য দাঁড়াই থাকবে। প্রফেসর ইউনুস যেমন বললেন যে ওরা যখন বলবে তখন আমরা চলে যাব, যেটা আরেকটু স্পষ্ট হলে আমার মনে হয়, উইথ অল ডিউ রেসপেক্ট আর রেসপেক্ট প্রফেসর ইউনুস, যে স্টুডেন্টদের তো প্রয়োজনে তারা আসবে রাস্তায়, সেটা থাকা ভালো। তারা দে হ্যাভ সেট এ ভেরি গুড এক্সাম্পল। বাট রাষ্ট্র তো রাষ্ট্র অনুযায়ী চলতে হবে, প্রশাসন তো সে অনুযায়ী চলতে হবে। সেই ক্ষেত্রে বরং আমি মনে করি যে প্রতিটি প্রতিষ্ঠানকে ঢেলে সাজানোর সময়, এবং এটা বরং ওনার যতগুলো অ্যাডভাইজার আছে প্রত্যেকটা অ্যাডভাইজারের নির্দিষ্ট রোড ম্যাপ, তার স্পেসিফিকেশন, হোয়াট হি অর শি ইজ গোয়িং টু ডু অ্যান্ড বিটুইন হুইচ টাইম, সেগুলো ওনার কাছে দেওয়া দরকার, দেশবাসী জানা দরকার, এবং তাদের প্রত্যেকের অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। অবশ্যই তারা নিজেরা কিছু চেয়ারে বসে যান নাই, জাতির তাদেরকে বসিয়েছে এক অর্থে। উই অল আর গ্রেটফুল টু দ্যাম, বাট অ্যাট দি সেম টাইম তাদেরকে সেই দায়িত্বটুকু পালনের জন্য তারা প্রত্যেকে কতটা তৎপর থাকেন। মিউটিনির মতো হয়ে যাচ্ছিল। ইমাজিন আমাদের সচিবালয়, সেখানে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত রীতিমতো তারা ঘেরাও করে রেখেছে। এটা কি অকল্পনীয়! কোথায় রাষ্ট্র, কোথায় সরকার, কোথায় পুলিশ, কোথায় কি? এইভাবে হলে তো চলবে না, এইভাবে হলে চলবে না। এত সময় লাগবে কেন এটাকে ইয়াতে আনার জন্য? ছাত্রদেরকে কেন এইভাবে এসে যারা এই জাতিকে মুক্ত করলো সেসব ছেলেদেরকে যদি পিটানো হয়, আঘাত করা হয়, আবার তাদেরকে আসতেই হবে কেন? প্রশাসন কোথায়? এগুলো কিন্তু খুবই এখনই আমি মনে করি এগুলোর জন্য প্রশাসন দায়বদ্ধ থাকতেই হবে, না হলে তো আমরা ভালোর দিকে যেতে পারবো না। তো সেদিকটা নজর দেওয়া দরকার। জি, আর সরি টু আমার প্রশ্ন ছিল যে গণতন্ত্রের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎটা কিন্তু প্রফেসর ইউনুস একটা কথা বলেছেন, আমি মনে করি এটা সুচিন্তিতভাবে দেখা দরকার, যে রোড ম্যাপ, রোড টু ডেমোক্রেসি বলা যেতে পারে, যে আমরা নির্বাচনের দিকে কিভাবে এগোবো। এর জন্য নির্বাচন কমিশন তিনি উল্লেখ করেছেন বটে, নির্বাচন ব্যবস্থা, তারপরে একটা আস্থার পরিবেশ, একটা ডায়ালগ, এবং এখানে স্টেক হোল্ডার যারা যারা আছেন তাদের মধ্যে কিন্তু এ নিয়ে একটা গাইডেড ডায়ালগ শুরু হওয়া দরকার আছে। এবং আমি মনে করি চিফ আমাদের অ্যাডভাইজারের পক্ষ থেকেই হতে পারে ওনার কোনো একজন তিনি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে সবার সাথে সংলাপের ব্যবস্থা করতে পারেন, অথবা আরও আলোচনা পর্যালোচনার মাধ্যমে দেখা যেতে পারে যে আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি, আমরা ওখানে যেতে চাচ্ছি, অন দিস রোড হাউ উই ক্যান গো দেয়ার। সেখানে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের রাজনৈতিক দলগুলোকে সাথে নিতে হবে, কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তো তারাই দেশ চালাবেন। অবশ্যই তাদেরকে প্রস্তুতি নিয়ে যাতে তারা আসে, খালি হুড়বুড় করতে আগের মতো আবার তো হয়ে গেলে চলবে না। উই নিড এ ডিফারেন্ট নিউ বাংলাদেশ। এর মধ্যে এই প্রতিষ্ঠানগুলো যাতে আমরা যেটা বলি অর্গানাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস, সংগঠন এবং প্রতিষ্ঠান দুটোরই উপস্থিতি আমরা দেখতে চাই। তো সেজন্যে সেগুলো ওই যে আমাদের ছাত্ররা বলে আমরা ফেসিবাদে যাতে ফিরে না যায় সেজন্য একটা বন্দোবস্ত চাই, সেই বন্দোবস্ত নিয়ে আলোচনা হতে পারে। মিস্টার সোহরাব হাসান, আমি মাহবুবের সাথে যেটি যোগ করতে চাই, মাহবুব যে গণতন্ত্রের পথে অভিযাত্রার ক্ষেত্রে যে ধারাগুলো বললেন, যে পদ্ধতি আলোচনা,
এটি কিন্তু আমাদের প্রতিটি সরকারের পরিবর্তনের পর এটি শুরু হয়েছে এবং সামরিক সরকারগুলো বিশেষ করে 2007 থেকে 8 যে সরকারটি ছিল তাতে কিন্তু প্রকৃতপক্ষে কোনো সংস্কার হয়নি। এবারে যদি আমরা এই অন্তর্বর্তী সরকার প্রকৃত সংস্কারের কথা বলছেন, সেক্ষেত্রে যেটি জরুরি আমি মনে করি, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে চলছে, যে কাঠামোয় চলছে, সেটি চলতে দেওয়া যাবে না। বাংলাদেশ স্বাধীন দেশ, এতগুলো গোয়েন্দা সংস্থা থাকার কি প্রয়োজন? বাংলাদেশ রাষ্ট্র কি নাগরিকদের সন্দেহ করে? যদি সন্দেহ না করে তাহলে থাকার প্রয়োজন নেই। এটি কতটা কমিয়ে আনা যায়, তার কর্তব্য সীমা কতটুকু হবে, এগুলো পুনর্নির্ধারণ হওয়া প্রয়োজন। না হলে কিন্তু একটা হবে আওয়ামী লীগ আমলে কিছু লোক আয়নাঘরে যাবে, আবার নতুন সরকারে আমলে অন্য কিছু লোক আয়নাঘরে যাবে। আয়নাঘর পদ্ধতি, খবরদারি, গোয়েন্দা সংস্থার নেপথ্যে যে গোয়েন্দা সংস্থা তো আমার নাগরিক হিসেবে আমাকে কিছু করতে পারে না। আমার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে মামলা দেবে, বিচার হবে, আমি শাস্তি পাবো যদি আমি অপরাধ করে থাকি। কিন্তু এই কাঠামোগুলো শিক্ষা, স্বাস্থ্যসেবা ইত্যাদি প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু পুলিশ বাহিনীর কী ভূমিকা হবে? 2007-8 সালে কিন্তু একটি কমিশন হয়েছিল ইউএনডিপির সহায়তায়, যে পুলিশ সংস্কারের, সেই কমিশনের রিপোর্ট কিন্তু বাক্সবন্দী। প্রয়োজনে সেটি পুনরুদ্ধার করা বা সেটি চালু করা, অথবা যদি নতুন করে করতে হয়, র্যাব থাকার প্রয়োজন আছে কিনা। এবং বলাই হয় বিএনপি আমলে এটি হয়েছিল, আওয়ামী লীগ তখন বলছিল এই র্যাব হচ্ছে সরকারকে সরকারি কাজে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার। আওয়ামী লীগ 15 বছর ধরে সেটি ব্যবহার করেছে, এখন তার প্রয়োজন আছে কিনা। এবং আমাদের সবচেয়ে স্বাধীনতার পর থেকে এই যে সহায়ক বাহিনী, মানে একটি অতিরিক্ত বাহিনীর, তার কার্যক্রমে আমরা সবচেয়ে বেশি অনৈতিক, অস্বাভাবিক এবং বড় প্রয়োগের দেখি। পুলিশ কি বাংলাদেশের সক্ষম না? বা তাহলে পুলিশকে ওইভাবে সক্ষম করে তোলা, এমনকি আমাদের প্রতিবেশী ভারতে মানে সীমান্ত রক্ষার জন্য তো আর্মিকে ব্যবহার করে না তারা, বা আধা সামরিক বাহিনী, তারা পুলিশে কিন্তু সেখানে সীমান্ত পাহারা দেয়। আচ্ছা, তাও ধরে নিলাম যে সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজিবি দরকার, কিন্তু এতগুলো বাহিনী কেন থাকবে? আমলাতন্ত্র, যে আমলাতন্ত্র পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, পাকিস্তান আমল থেকে চলছে, সেই আমলাতন্ত্রই থাকবে। সেই আমলাতন্ত্র দিয়ে আমরা নাগরিক সেবা পাবো, যে এমন কোনো প্রতিষ্ঠান নেই। এটি কিন্তু 5 তারিখের আগে আর পরে খুব পার্থক্য হয়েছে, বা এই 1 মাস হবে, এরপর কিন্তু আবার সে পুরনো ধারায়, আবার চাঁদাবাজি, আবার আপনি সেবা প্রতিষ্ঠানে উৎকোচ না দিলে আপনি সেবা পাবেন না, সেটি লাইসেন্স হোক, আর আপনি বিল পরিশোধ করবেন না। এগুলো কিভাবে পরিবর্তন করা যায়? আমি মনে করি যে এটি হচ্ছে মৌলিক পরিবর্তন। সেক্ষেত্রে পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিলেও হবে না, কাঠামোগত পরিবর্তনটা খুব জরুরি। সেটি কিভাবে করবে? যেমন এখানেও প্রশ্ন আছে, সেটি কি নতুন আদেশের মাধ্যমে? এখন তো এখনও ওই অর্থে কিন্তু সংবিধান কার্যকর নয়। কারণ সংবিধান রক্ষা করে কে? জনপ্রতিনিধিরা, জনগণের পক্ষে জনপ্রতিনিধিরা। যেহেতু জনপ্রতিনিধি নেই, তো সংবিধানের যে মালিক জনগণ, তার কে প্রতিনিধিত্ব করছে? একটি বলা হতে পারে যে বিপ্লবের মাধ্যমে, গণবিপ্লব বা গণবিদ্রোহের মাধ্যমে যারা সরকার এসেছে, জনগণের অভিপ্রায় তারা বাস্তবায়ন করবে। এখন জনগণের এই অভিপ্রায় কীভাবে বাস্তবায়ন করবে? আমরা কিন্তু এই উপদেষ্টা পরিষদ কিন্তু প্রচলিত সংবিধানের ভিত্তিতে শপথ নিয়েছেন, যদিও সংবিধানে উপদেষ্টা বলে কোনো পদ নেই, প্রধান উপদেষ্টা বলে পদ নেই। মানে অনেকগুলো এই আইনি প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। কিভাবে করতে হতে পারে? রাষ্ট্র ফরমানের মাধ্যমে হতে পারে, সর্বোচ্চ আদালতের পরামর্শের মাধ্যমে হতে পারে, অথবা সংবিধান স্থগিত করে হতে পারে। বা আমাদের সময় জিয়াউর রহমান এবং এরশাদ এসে তো সংবিধান স্থগিত করেছিল, সেটি ছিল সামরিক আদেশ বলে। এখন তো সামরিক শাসন নেই, তাহলে কিভাবে করণীয়? আমি মনে করি যে এক্ষেত্রে আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ এবং সরকারে যারা আছেন, তারা একটা যৌক্তিক সমাধানে আসবেন, দ্রুত আসবেন।
কারণ এটি যদি অনিশ্চিত থাকে তাহলে মানুষের মধ্যে কিন্তু এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে কিন্তু বিএনপি কথাবার্তা বলছেন যে বিএনপির মহাসচিব বলেছেন যে আমরা রোডম্যাপ প্রধান উপদেষ্টা ভাষণে রোডম্যাপ পাইনি, মানে গণতন্ত্র উত্তরণের, আর যেটি মাহবুব বললেন যে হওয়া উচিত। তবে বলছে মৌলিক সংস্কার। এই আন্দোলনের সবচেয়ে বেশি যে ত্যাগ স্বীকার করেছে যে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, তাদের রুটি রুজি, তাদের জীবন জীবিকার ক্ষেত্রে আমি মনে করি যে ভিন্নভাবে নতুন মানে কী বলে প্রচলিত ধারায় না, তাদেরকে কিভাবে একটু স্বস্তি দেওয়া যায়, একটু তাদের সাশ্রয় দেওয়া যায় এবং তাদের যে অনিশ্চয়তা দূর করা যায়। কারণ নিত্যপণ্যের দাম তো কমেনি। আমরা 2-3 দিন হয়তো একটু এক ধরনের ঈদে অস্বাভাবিক কমা দেখেছি, কিন্তু তারপর কিন্তু আবার সেই সুতরাং এর পিছনে কী আছে, সেটা সিন্ডিকেট না চাঁদাবাজি, এগুলোও ধরতে হবে। তো সরকারকে কোনো ক্ষেত্রে শক্ত হতে হবে, আবার কারোর প্রতি অবিচার না হয় সেক্ষেত্রে নমনীয় হতে হবে। মানে অবিচার কারোর প্রতি করা যাবে না। যেই মানে এই সরকারের কোনো কাজেই যাতে কেউ উদাহরণ না দিতে পারে, আওয়ামী লীগ আমলে তো এটাই হয়েছে। আর যেটি মাহবুব বললেন মামলা, একজনের বিরুদ্ধে কত হত্যা মামলা। এখন হতে পারে যে যদি 800 মারা যায়, 800 হত্যা মামলার আসামি করা যেতে পারে সাবেক প্রধানমন্ত্রীকে, তাহলে অন্যরা কী করেছে? তাহলে তো এক সাবেক প্রধানমন্ত্রীর উপর দায়, মানে তিনিই সব নির্দেশ দিয়েছেন, তাহলে তো অন্যদের কোনো দায় থাকে না। তো একটা হত্যা মামলায় আপনি দেখেছেন যে এমনকি পুলিশের মামলায় যে প্রথম হলো অজ্ঞাতনামা, তারপর হচ্ছে এর মধ্যে যুক্ত করে দেওয়া, মানে এটি আমি কিন্তু বিগত সরকারের যে পদ্ধতি সেটিই চলছে। এবং আপনি দেখেছেন যে বার্গম্যান প্রশ্ন তুলেছেন, প্রখ্যাত সাংবাদিক, এবং তিনি আওয়ামী লীগ আমলে এদেশ থেকে তাকে চলে যেতে হয়েছে। মানবাধিকার কর্মী বা সাংবাদিক হচ্ছে এই যে সত্যকে সত্য দেখেন এবং সেটি দেশকাল ভেদে নয়, মানে তিনি সবসময় সত্য দেখেন। সাংবাদিক, আমাদের কয়েকজন সাংবাদিক সহকর্মী, তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্যায় করেছেন, অনৈতিক কাজ করেছেন, সুবিধাও নিয়েছেন হয়তো, কিন্তু তার বিরুদ্ধে হত্যা মামলা, মানে তিনি যদি দুর্নীতি করে থাকেন দুর্নীতির মামলা হবে। তিনি যদি আরেকটা ধরেন একটা বড় ওই যে মানে চাটুকারিতা, তেলবাজি, তুলমর্দন বা তাল দেয়া, আমি বলছি সেটা নিন্দনীয়, সেটার কারণে আপনি একজনকে ঘৃণা করতে পারেন, কিন্তু সেটার জন্য কোনো শাস্তি দেওয়া যায় না, শাস্তির কোনো এখন যদি কেউ বলে থাকে যে আমি এটা স্বাধীনতা, কেউ যদি বলে যে আমি আওয়ামী লীগের মুখপাত্রে কাজ করি, না মুখপাত্র তো অন্য কথা, ধরেন যে হ্যাঁ করেছে, দেখেও দেখলেন না, তার মধ্যে এটা করার জন্য যদি কোনো অনৈতিক সুবিধা নিয়ে থাকেন, অর্থনৈতিক সুবিধা বা রাষ্ট্রীয় সুবিধা, তার বিরুদ্ধে মামলা হবে। কিন্তু একজন সাংবাদিককে ধরেই হত্যা মামলা এবং তাকে রিমান্ডে নেওয়া বারবার, মানে আমি মনে করি যে এটি, আমি মাহবুবের সাথে একমত যে এর থেকে বেরিয়ে আসতে হবে। নতুন করে শুরু করতে চাইলে প্রফেসর মাহবুবুর রহমান, আমার মনে হয় একটা শুরু করি আমরা সংবিধান দিয়ে, বিশেষ করে ত্রয়োদশ সংশোধনী। এই আলোচনাটা আছে সংবিধান নিয়ে, যে সংবিধানই আসলে আমাদের যেতে হবে এবং সংবিধানই আসলে এই স্বৈরতন্ত্রের সুযোগ করে দিয়েছে যে আমরা একটা সংসদীয় শাসন ব্যবস্থা, কিন্তু আসলে রাষ্ট্রপতির শাসনের আদলে একটা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা করেছি এবং তাকে অসম্ভব রকমের ক্ষমতা দেওয়া হয়েছে। সো এখন প্রশ্ন যেটা, যে আমরা কি সংবিধান সংশোধন করব নাকি সংবিধান নতুন করে রচনা করতে হবে, যে কথা আলোচনা আছে, এই বিতর্কটা আছে বা আলোচনাটা আছে, আপনারা কি মনে করেন? যেমন ত্রয়োদশ সংশোধনী রিভিউ চেয়ে অলরেডি কিন্তু সুজনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, কোর্ট এটা কগনিজেন্সে নিয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। তারা যখন আবেদন করবে, উই উইল ওয়েট ফর দ্য রুলিং। এটা হলে তার নিয়মতান্ত্রিকভাবেই কিন্তু সেই তত্ত্বাবধায়ক বলি এটা হয়তো আরও রিফর্ম করা যেতে পারে এবং এই ব্যাপারে সুন্দর আলোচনা এবং প্রস্তাবনা হতেও পারে এবং সেটা সম্ভব। তো আমরা শুরু করতে পারি ওখান দিয়ে। জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার, এটা এই মুহূর্তের সবচেয়ে বড় দাবি আমি মনে করি, এবং সেজন্যে এই শুধু অনাচারগুলো, সংবিধানটাকে
অবশ্যই পরে সকলের মতামতের ভিত্তিতে অ্যামেন্ডমেন্টের তো রাস্তা আছেই, সেটা তো যাওয়া যাবে, কিন্তু সূচনায় এটা আগে যেটা বলা হতো যে ওখানে আর কোনোদিন ফিরে যাওয়া যাবে না, না, বরং সৌরভ ভাই সুন্দর বলতেছিলেন, দেখুন 2014 আগে, বিশেষ করে 2011-তে যখন এই খায়রুল হক এই রায়টা দিয়ে দিল এবং সরকার যেই কাণ্ডগুলো করলো, এটা তো পরিষ্কার যারা তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করেছিলেন, এতদিন হরতাল করলেন, কেমন কি না করলেন, তারাই এসে এটা সরাই দিচ্ছেন। তার মানে এটা কি কৌশল না এটা প্রতারণা, বিশ্বাসঘাতকতা? কেন বিশ্বাসঘাতকতা? 90-এর গণ অভ্যুত্থানে আন্দোলনে এরশাদের মতো একটা ডিকটেটরকে সরানো কিন্তু সহজ কাজ ছিল না, এবং সেখানে কিন্তু রক্ত দিতে হয়েছে, ত্যাগ তিতিক্ষা বরণ করতে হয়েছে। এখন যে ফর্মেটে আমরা দেখি না কেন, ওইটা তো একটা কনসেনসাস ফর্মুলা ছিল, শুধু একটা গণভোট করা হয়নি, যেটা একটা সংবিধানের যখন ফান্ডামেন্টাল চেঞ্জ আনা হয়, এটা রিকোয়ারমেন্ট হচ্ছে ইট মাস্ট বি সেন্ট ফর দ্য রেফারেন্ডাম। যদি নাও নেওয়া হয়ে থাকে, বাট এর পেছনে যে জনমত ছিল এতে কোনো সন্দেহ নেই, এবং কয়টা নির্বাচন, 4টা নির্বাচন তো হলো এটার আন্ডারে, তার মানে ইট হ্যাড এন ইনস্টিটিউশনাল ভ্যালিডিটি ইন বাংলাদেশ। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতৃত্ব একক হস্তে এই দীর্ঘদিনের আন্দোলনের ফসল গড়ে ওঠা একটা প্রতিষ্ঠানকে চেঞ্জ করতে পারে না। এবং যে প্রক্রিয়া কত প্রতারণা করে এই 16 মাস পরে সে রায় দেওয়া, এগুলো বিচারে আওতা আনা উচিত, এগুলোকে নিয়ম মাফিকই ধরা দরকার। হোয়াট হ্যাপেন, ওয়াই অল দিস ননসেন্স অ্যান্ড হ্যাভক ক্রিয়েট করা হলো, তো সেটা যদি করা যায় আমি মনে করি একটা শুভ সূচনা হতে পারে। তারপরে এই যে আমাদের নির্বাচন ব্যবস্থাটা, আমরা কোন ফরম্যাটে ইলেকশন হবে, এগুলো তো এখনকার আমাদের ব্রেন স্টর্মিং বিষয় হওয়া উচিত, আলোচনার বিষয় হওয়া উচিত। এখন তার ভয় নাই। আগে তো একটা ছিল যে এইটা অন্য কিছু বলা যাবে না, বললেই গুম হয়ে যাওয়ার ভয় আছে। বলা যেত, কিন্তু এটা কাজে লাগতো না। সেটাই, কারো ইয়া ছিল না। তো এখন তো মানুষ কথা বলতে পারে। এমনকি এই যে আমরা এদেরকে আগে আন্ডারমাইন করতাম, আমাদের তরুণ জেনারেশন জি, তারাও কিন্তু অনেক অগ্রসর তরুণ, অনেক, তারা তো আলোচনায় অংশ নিতে পারবে। সমাজের সব পেশার, ইন্টেলিজেন্ট সে শুধু না, সব পেশার মানুষেরই, তার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বন্দোবস্তের দিকে অগ্রসর হতে পারি। এরপরে আমি মনে করি যে একটা সুনির্দিষ্ট কনসেনসাসই হয়ে আসবে, একটা সুনির্দিষ্ট ফর্মুলা, যে এই ধাপে এই শর্ট মেয়াদি এই রিফর্ম, কিছুগুলো একটা দীর্ঘমেয়াদী, ওটা এখন ইলেকশনের আগে ওগুলো সব জোরে দিলে হবে না, তাহলে কোনো কালে ইলেকশনে হবে না। আবার এ করে তড়িঘড়ি করে করলেও সেটা হবে না। কাজী নিদার টু আর্লি নর টু মাচ লেটার, নো, ইট হ্যাজ টু বি এ ব্যালেন্সড ওয়ে, যেখানকার মধ্যে থেকে রিজনেবল ওয়েতে একটা সুনির্দিষ্ট সংস্কারগুলো সারতে হবে। এবং প্রাতিষ্ঠানিক সংস্কার হচ্ছে প্রথম, এটা যদি করা যায়, প্রশাসনকে যদি ঢেলে সাজানো যায়, তাহলে বাকি কাজগুলো অধিকতর স্মুথ হতে পারে এবং আমরা সেদিকে অগ্রসর হতে পারব। মিস্টার সৌরভ হাসান। কিন্তু আমি মনে করি রাজনৈতিক সংস্কৃতিটা বদল সবচেয়ে জরুরি। আমরা নির্বাচন পদ্ধতির কথা বলছি, যেটি ধরুন আদালতের মাধ্যমে হোক, মাইন্ডসেটে পরিবর্তন, আদালতের মাধ্যমে হোক, অথবা এই সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে হোক, যে এই ত্রয়োদশ সংশোধনী আবার পুনর্বহার করলেন, অর্থাৎ পঞ্চদশ সংশোধনী বাতিল হলো। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দলগুলো যেভাবে গড়ে উঠেছে, এখানে তো ব্যক্তিকেন্দ্রিক, এখানে তো গণতন্ত্র নেই। রাজনৈতিক দলে গণতন্ত্র হতে হবে। যে বিষয়গুলো প্রশ্ন আসছে যে আজকের নির্বাচন দিয়েই বা 2 বছর পরে নির্বাচন দিয়েই যদি এই পদ্ধতিই থাকে, এই কাঠামো থাকে, তাহলে সংস্কার হওয়া নিয়ে বেশ অনিশ্চয়তা আছে, মানে সংশয় আছে। কারণ যেমন এখন যে দলই ক্ষমতায় আসুক, তো মনে করি প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে সেটাই রাখতে হবে। সুতরাং এই ব্যাপারে এটি একটা সিদ্ধান্তে আসতে হবে যে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা থাকবে না। ডক্টর আকবর আলী খান বলতেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা মোগল সম্রাটের চেয়েও বেশি, তো সুতরাং মোগল সম্রাটের চেয়েও বেশি থাকবে না। একটা হতে পারে যে
দুইবার এবং বিএনপি বা অন্য আরও অনেক দল এই সংস্কার দিয়েছেন। 2007 সালে আওয়ামী লীগের চার নেতা আলাদা আলাদা সংস্কার প্রস্তাব দিয়েছেন। র্যাটস যে দুইবারের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু আমাদের এখনও আছে সেটি। দ্বিতীয়ত হচ্ছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকাটা শোভন কিনা, অনেকগুলো ব্যাপারে। এবং বিএনপির সংস্কার প্রস্তাবে সব যে এসেছে তাও না, 70 অনুচ্ছেদ। এখনও কোনো দল, মানে এই বাম দল ছাড়া অন্য কোনো দল এই 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলেন না। নাগরিক সমাজ বলেন, সুজন বলছে, অন্য আসবে সবাই। আমার মনে হয় যে এই যে ইস্যুগুলো এবং খুবই মানে জ্বলন্ত ইস্যু, তাই এগুলো নির্বাচনের আগেই এ ব্যাপারে একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হোক, অধ্যাদেশের ভিত্তিতে হোক, এবং আলাপ আলোচনা করে, যেটি প্রধান উপদেষ্টাও বলেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। তা সেক্ষেত্রে এই বিষয়গুলো এবং অন্তর্বর্তী সরকারের একটা রূপরেখা দিতে হবে, যে এই রূপরেখার ভিত্তিতে আলোচনা, তারপর সেটি সংশোধন হতে পারে, সেটি যোগ বিয়োগ হতে পারে, যে ভবিষ্যৎ বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় চলবে। গণতান্ত্রিক ধারায় চলতে হলে এগুলো বাধ্যবাধক। এখন আমরা তো ওই ইউরোপ আমেরিকার মতো ওই গণতান্ত্রিক সংস্কৃতি যেতে পারিনি, যে দেখুন যে ওখানে যুক্তরাষ্ট্রে তো একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হন না। সেখানে তো দলীয় প্রধান রাষ্ট্রপতি হন না, রাষ্ট্রপতি একজন থাকে, দলীয় প্রধান আরেকজন থাকে। মানে এই যে সব কিছুর একক কর্তৃত্বে নেয়া, মানে এটা তো ভয়াবহ। দল বদল, আমি যদি এটা পছন্দ না করি, আমাকে ভোট দিয়েছে তো আমার জনগণ, আমার এলাকার জনগণ। আর সেক্ষেত্রে আমি দলের পক্ষেও, সরকার যদি কোনো প্রস্তাব আনে এবং আমি যদি সরকারি দলের প্রতিনিধিও হই, আমি একমত নাও হতে পারি। এটা পৃথিবীর বহু দেশেই আছে। এর চেয়েও যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো ভোট পদ্ধতিটা কি হবে। বাংলাদেশে যে ভোট পদ্ধতি, আমরা ব্রিটিশ পদ্ধতি যে ভোট করে আসছি, তাতে এই দলীয় কর্তৃত্বটা প্রধান হয়ে যায়। আমরা এক্ষেত্রে আনুপাতিক ভোটের কথা ভাবতে পারি কি না, আমি মনে করি তাহলে সম অংশীদারিত্বটা জোরদার হবে। জি, ডক্টর মাহবুবুর রহমান আর কিছু যোগ করবেন? জাস্ট ছোট্ট করে এটার সাথে আমি অ্যাড করবো এইভাবে যে 70 অনুচ্ছেদ কিন্তু করা হয়েছিল যে ঘন ঘন সরকারের যাতে মানে পরিবর্তন না হয়, বিশেষ করে যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয়, তাহলে কিন্তু তারা দল ত্যাগ করলেই সরকার পতন হয়ে যায় এবং একটা ইনস্টেবিলিটি আসে। কিন্তু সেক্ষেত্রে ক্লজ যোগ করা যায় যে একমাত্র নো কনফিডেন্স ভোট ছাড়া একজন পার্লামেন্ট সদস্য তার যে কোনো বিল সে তার নিজস্ব মতামত দিতে পারবে, এই জন্য তার সংসদ সদস্য পদের কোনো সমস্যা হবে না, সেটা করা যেতে পারবে, এবং দ্যাট উড বি নাইস ওয়ে টু ইন্ট্রোডিউস। হ্যাঁ, আমি এটা অ্যাড করব যে ক্ষমতা যখন মনোপোলাইজ করা হয়, পাওয়ার টেন্ডস টু কারাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অতএব এই কনসেন্ট্রেশন অফ পাওয়ার, মনোপোলাইজেশন অফ পাওয়ারের রাস্তা বন্ধ করতে হবে প্রাতিষ্ঠানিকভাবেই। এবং আমি আসবো দলের কথা যদি বলা হয়, এটা আমি জানি না অত্যুক্তি হবে কি না। আওয়ামী লীগের যখন অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ডক্টর কামাল হোসেন, ওনার বেঁচে আছেন, আমার কথা রং হলে এনিওয়ান ক্যান কারেক্ট মি, বিকজ আমি শেখ হাসিনা ইন্টারভিউ করেছি, আমি আব্দুর রাজ্জাক সাহেবের ইন্টারভিউ করেছি, মহিউদ্দিন সাহেবের ইন্টারভিউ করেছি অ্যাট লেংথ। তো কি হয়েছিল, অভ্যন্তরীণ কোন্দলের কারণে আপোষ ফর্মুলা বলছে যে শেখ হাসিনাকে নিয়ে আসি। দলের anybody can be daughter of anyone, it should not add any value to that. There is no virtue in it. ভার্চু হচ্ছে তার নীতিমালা, তার কার্যকলাপ, তার আচরণ, সেগুলো প্রতিষ্ঠানের উপর যদি ওগুলো স্থান পেয়ে যায়, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। কাজেই এই দিকটা আমাদের নজর যদি আমরা না দিই, তাহলে একই গর্তে আবারও পা দেওয়া হবে। তখন বলবে যে এটাই তো ফেসিবাদের রাস্তা, অধিকার নয়।
দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মাহবুবুর রহমান এবং মিস্টার সোহরাব হাসান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, আমরা কোথায় ছিলাম এবং কোথায় যেতে চাই আমার অতিথিরা বলছিলেন, এবং মাঝখানে অনেক রকমের পরামর্শ, আলোচনা, সংস্কার, পুনর্গঠন, সংবিধান, নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। কিন্তু সব কথার মূল কথা এই আলোচনার মধ্যে খানিকটা উঠে এসছে, সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে, এবং সেটা কোনো কাগজে কলমে সেই সংস্কৃতি পরিবর্তন করা যায় না, শুধু রাজনৈতিক না, অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে, এবং সেটা করতে হবে আসলে আমাদের মনস্তত্ত্বে পরিবর্তন এনে রাজনৈতিক নেতৃত্বের এবং নাগরিকদের, আমাদের প্রত্যেকের। সব দায় রাজনীতিবিদদের উপরে চাপালে হবে না, আবার যা কিছু ঘটছে তার দায় যে কোনোভাবেই হোক না কেন রাজনীতিবিদদেরই আসলে নিতে হবে, যারা রাষ্ট্র পরিচালনা আছেন এবং রাজনৈতিক নেতৃত্বে আছেন, ক্ষমতায় আছেন বা ক্ষমতায় যেতে চান, তাদেরকেই নিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।